ট্রান্সপ্লান্টার রোপণ উপযোগী চারা তৈরি। বীজ শোধন। এই কাজটি করতে একটি বালতি বা গামলা, ডিম এবং পর্যাপ্ত পানি লাগবে। পানি দিয়ে একটি বালতি বা গামলা পূর্ণ করে ডিমটি ডুবিয়ে দেওয়া হয় এবং এতে ধীরে ধীরে লবণ মিশ্রিত করে তা ভালোভাবে পানিতে মেশানো হয়। ডিম পাত্রের তলানি থেকে কিছুটা ভেসে আসা পর্যন্ত এই কাজটি চালিয়ে যাওয়া হয়। এরপর লবণ মিশ্রিত পানিতে বীজ ধান ভিজিয়ে রাখা হয়। এতে কিছু সময় পর অবীজ ধানগুলো উপরে ভেসে ওঠে। ভেসে যাওয়া ধানগুলো সরিয়ে ডুবে থাকা ধান বীজগুলো সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই পরিশুদ্ধ বীজ পাওয়া যায়। মনে রাখতে হবে এই প্রক্রিয়ায় প্রচুর পানি প্রয়োজন, তাই নদী বা পুকুরের পরিষ্কার পানি ব্যবহার করা যেতে পারে। এখানে উল্লেখ্য যে বীজ ধানের গায়ে লবণ লেগে থাকলে তা অঙ্কুরোদ্গমে ব্যাঘাত ঘটায়। বীজ জাগ দেয়া। বাছাই করা বীজ ধান স্বাভাবিক নিয়মে 1 থেকে 2 দিন ধরে জাগ দেয়া হয় এবং 1 মিলিমিটার পর্যন্ত মাথা বের হলে তা বপন উপযোগী হয়। ট্রে তৈরি। আদর্শ ট্রের অভ্যন্তরীণ মাপ দৈর্ঘ্য 58 সেন্টিমিটার, প্রস্থ 28 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। প্রথমে জমির বা পুকুরের কাদামাটি সংগ্রহ করে সকল প্রকার ইট, বালি, ঘাস ইত্যাদি আলাদা করে নেওয়া হয়। ট্রেকে সমতল জায়গায় রেখে প্রস্তুতকৃত কাদামাটি ঢেলে দিয়ে উপরিভাগ সমান করে দেয়া হয়। এরপর ট্রের 4 বর্ডারে ও কোনায় এবং পরে সম্পূর্ণ ট্রেতে সুষমভাবে অঙ্কুরিত বীজ ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। চাহিদা বেশি থাকলে বা ট্রে প্রাপ্তিতে সমস্যা হলে পলিথিনেও চারা তৈরি করা যায়। পলিথিনের চারপাশে ফ্রেম করে এভাবে বীজতলা তৈরি করা হয়। বীজতলা তৈরি শেষে নিয়মিত স্প্রেয়ার দিয়ে বীজতলায় পানি প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে ঢেকে রাখা হয়। বীজতলা তৈরি। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ফলে বীজতলা বেড়ে উঠবে ও 2 থেকে 4টি পাতা আসলে তা জমিতে রোপণ উপযোগী হয়। এতে সাধারণত সিজন ভেদে 12 থেকে 28 দিন সময় লাগে। জমি তৈরি। চাষ ও মই দেওয়ার পর জমি পানি দিয়ে পূর্ণ করে নিতে হবে এবং 12 থেকে 24 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। চারা রোপণের পূর্বে জমির পানি ছেড়ে দিয়ে জমিকে ছিপছিপে করা হয়, আর এই সময়ের মাঝে বীজতলা ও রাইস ট্রান্সপ্লান্টার জমির কাছে নিয়ে আসা হয়। মেশিনে চারা দেয়া। ভিডিওতে দেখানো নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে মেশিনে চারা দিতে হবে। চারার মাটি শুকনো হলে পানি দিয়ে কিছুটা ভিজিয়ে নিতে হবে। মেশিন পরিচালনা। প্রথম সারি রোপণের সময় চারা থেকে চারার দূরত্ব ও চারার ঘনত্ব নির্ধারণ করে নেওয়া হয়। মেশিন চালানোর সময় সাইড মার্কার নামাতে হবে, কারণ এটি চারা রোপণের সময় লাইন সোজা রাখতে সাহায্য করে। কৃষি জমিতে কাজ করা লোকের সংখ্যা কমছে দিন দিন। বাড়ছে কৃষি শ্রমিকের সংকট। বেশি উপার্জনের আশায় শ্রমিকরা ঝুঁকছে নির্মাণ শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানায়। এ কারণে দেখা দিচ্ছে শ্রমিক সংকট। বিশেষ করে ধান বোনা ও কাটার মৌসুমে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। এই সংকট মোকাবেলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান তালে। কলের লাঙ্গল ও ধান মাড়াই যন্ত্র বহুকালের পুরনো। এ দুটি যন্ত্রের বিকল্প নেই। তবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে রাইস ট্রান্সপ্লান্টার। অল্প সময়ে বেশি জমিতে কম খরচে চারা লাগানোর জন্য এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের জুড়ি নেই। যন্ত্রটিকে জনপ্রিয় করে তুলতে দেশের বিভিন্ন এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তাদের মতে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধান রোপণের ক্ষেত্রে কৃষকরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। এর মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করা যায়। একজন শ্রমিক ঘন্টায় প্রায় 40-50% জমিতে চারা রোপণ করতে পারে। যন্ত্রটি ব্যবহার করতে জ্বালানি খরচও খুবই কম। ঘন্টায় মাত্র আধা লিটার পেট্রোলের প্রয়োজন পড়ে। এছাড়া রয়েছে নিয়ন্ত্রিত ও নিখুঁতভাবে নির্দিষ্ট পরিমাণে চারা রোপণ করার সুবিধা। নেই চারা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা। যন্ত্রটি ব্যবহার করলে বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। বৃষ্টির মধ্যেও খুব সহজেই চারা রোপণ করা যায়। অত্যন্ত কম খরচ, শ্রম ও অল্প সময়ে অধিক জমিতে চারা লাগানো সম্ভব হওয়ায় কৃষকরা দিন দিন এই যন্ত্রটির প্রতি আকর্ষিত হচ্ছে। সনাতন পদ্ধতিতে 1 বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে 4 জন শ্রমিককে কাজ করতে হয়। এতে করে কৃষকের অধিক মজুরি গুনতে হয়। কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে এই যন্ত্রটি ব্যবহারের ফলে বীজ, শ্রম ও সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদন ব্যয়ও কমবে, বাড়বে ধানের ফলন।
কম খরচে ধান রোপণ করে কৃষকরা আর্থিকভাবে সাশ্রয়ী ও লাভবান হবেন। জমিতে ধানের চারা রোপণ করতে শ্রমিকের খরচ যদি ১,০০০ টাকা হয়, সেখানে এই মেশিন দিয়ে যদি ধান রোপণ করা হয় তাহলে খরচ হবে ১৫০ টাকা। বাংলাদেশ সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। মেশিন ক্রয়ে সরকার কৃষকদের আর্থিক সহায়তা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম ৪ লক্ষ টাকা, কিন্তু কৃষক ১,২০,০০০ টাকা দিলেই পেয়ে যাচ্ছে এই মেশিন, আর বাকি ৭০% খরচ ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের কার্যক্রমের আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের স্যার, সম্মানিত কৃষিবিদ জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান মণ্ডল স্যার, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর স্যার। এছাড়া উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে শ্রদ্ধেয় কৃষিবিদ জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর। এছাড়া উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের স্যার, কৃষিবিদ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যার। এছাড়া আজকের সভাপতির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র পীরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব খাদিজা বেগম মহোদয়। এছাড়া আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত কৃষিবিদ জনাব মোহাম্মদ এনামুল হক স্যার, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর। এছাড়া উপস্থিত আছেন সম্মানিত কৃষিবিদ জনাব মোহাম্মদ আফজাল হোসেন স্যার, উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয়,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর। এছাড়া উপস্থিত আছেন অতিরিক্ত উপপরিচালক শস্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। এছাড়া উপস্থিত আছেন মেট্রোপলিটন কৃষি অফিসার স্যার। এছাড়া উপস্থিত আছেন আমাদের অত্র উপজেলার কৃষির অভিভাবক কৃষিবিদ জনাব মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার স্যার। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি স্যার, উপপরিচালক স্যারগণ, জেলা প্রশিক্ষণ অফিসার স্যার, এডিডি স্যার, কৃষি অফিসার স্যার, কৃষক কিশোরী ভাই ও বোনেরা, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এবং সাংবাদিক কর্মী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র পীরগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আল কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আল কাউসারকে সুন্দর করে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। এ পর্যায়ে গীতা পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্বপন কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা, পীরগঞ্জ। হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবত গীতা কামলাস্য মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচনস্তং প্রগাভাতজং ভাসুচিতিবিজং সর্বধর্মণং পরিত্যাজ্যং মানকং শরণং ব্রজং অহং তং সর্বপাপেভ্যো মুক্তিশেমিমাশুচ। মঙ্গলাচরণ পাঠ্যে প্রবোধিত কৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করণ কীর্তন ব্যাসদেহ করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রচারিতে আমারও প্রয়াস আশ্রয়তের কল্পতরু দেবকী নন্দন কৃপা কর মোর পুত্রী কৃপা তো লক্ষণ পিতার উদ্দেশ্য তুমি সর্বত্র সার কোনো মেসে তবে পদে শ্রী প্রাণ কুমার। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উপাস যেউষি চেত কর্মনস্থে মথা বুদ্ধি জনাতন্য তৎকিয়ং কর্মণি ঘুরে মা নিয়োজিত কেশব। অর্জুন বলিলেন, হে জনাতন্য, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে যুদ্ধে নিয়োজিত করিতেছ? ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা,
ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাতা চিতানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বিদুদ্দি প্রণন্দা তথাত্ম জ্ঞানমঞ্জরি। হরে কৃষ্ণ। ধন্যবাদ জানাচ্ছি জনাব স্বপন কুমারকে, উপসহকারী কৃষি কর্মকর্তা পীরগঞ্জ। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের এই পীরগঞ্জ উপজেলার কৃষির অভিভাবক, সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য রাখার। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমন্বয় কার্যক্রমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুরের শ্রদ্ধাভাজন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান স্যার। আর উপস্থিত রয়েছেন আমাদের রংপুর জেলার শ্রদ্ধাভাজন উপপরিচালক কৃষিবিদ জনাব রিয়াজউদ্দিন স্যার। উপস্থিত আছেন আমাদের কুড়িগ্রাম জেলার শ্রদ্ধাভাজন উপপরিচালক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষিবিদ জনাব আব্দুল্লাহ মামুন স্যার। অনুষ্ঠানটি আজকের সভাপতিত্ব করছেন আমাদের পীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব খাদিজা বেগম। মঞ্চে ভূমিষ্ঠ শ্রদ্ধাভাজন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্যার, অতিরিক্ত উপপরিচালক ক্রপ কৃষিবিদ জনাব আনোয়ার হোসেন স্যার। উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশেষ অতিথি মেট্রোপলিটন উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার। আজকে আমার এই অনুষ্ঠানে আমাদের সামনে উপবিষ্ট প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার পীরগঞ্জ উপজেলার সকল সহকর্মী, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, প্রিয় কৃষক ভাই বোনেরা, সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আজকে সততা ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে এখানে এসেছেন। আজকে আমরা যে প্রোগ্রামটি করছি এটি আসলে নতুন নয়, মূলত কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিগত 5 থেকে 6 বছর যাবৎ এই ধরনের কার্যক্রম আমরা করে আসছি। উদ্দেশ্য হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণের কার্যক্রমকে এই বাংলাদেশে গতিশীল করা। আপনারা জানেন যে আমাদের কৃষিতে এক সময় বলা হতো বাংলার চাষি শতকরা 80, এখন কি শতকরা 80 আছে? এখন কিন্তু নেই। এখন আমাদের কৃষিতে জনবল মাত্র 37 ভাগ। এই 37 ভাগ জনবল 2041 সালে বলা হচ্ছে এই জনবল 25 ভাগে নেমে আসবে। তাহলে কৃষির কাজ কিসের মাধ্যমে হবে? যন্ত্রের মাধ্যমে করতে হবে। সেই জন্যই মূলত আমাদের এই সমন্বয়ের কার্যক্রম। এখানে 50 একর জমিতে আমরা কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে, যেমন আমরা বীজ বপন করেছি আমাদের বীজ বপন যন্ত্রের মাধ্যমে, যেটি আপনারা দেখেছেন। একই সাথে আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা আজকে চারা রোপণ করব এবং ধান যখন পাকবে একই সাথে এই 50 একর জমিতে আমরা ধান কর্তন, মারাই, ঝাড়াই, বস্তাবন্দি সব কার্যক্রম একসাথে হবে। তো এই কাজগুলো আপনারা পরিচিত, বিশেষ করে সানেরহাট ইউনিয়নে আমরা এই কাজ করেছি। আমাদের পার্শ্ববর্তী আমাদের যে সানেরহাট ব্লকের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রেজাউল করিম উপস্থিত আছেন এখানে। তার এই ব্লকে প্রায় 20 সহায়তার আওতায় আমরা বিগত 5 বছর থেকে সমন্বয়ের কার্যক্রম আমরা করেছি। তো আজকের এই বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে যে কার্যক্রমগুলো হচ্ছে, এটি উদ্দেশ্য হচ্ছে যে বড় প্রোগ্রাম করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা। আপনারা যদি সচেতন হন, উদ্বুদ্ধ হন, তাহলেই কিন্তু আমাদের এই কার্যক্রম অর্থাৎ কৃষি যান্ত্রিকীকরণের যে ছোঁয়া সেটি আমাদের বাস্তবায়নে সফল হবে। তো এই কার্যক্রমে আজকে আমি আবারও আমাদের যে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি একটি সুখবর একটু না দিলেই নয়। সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর স্যারের এই রিসেন্ট পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। আমাদের
কৃষি সম্প্রসারণ নদীদের যে ফিল্ড সার্ভিস উইং অর্থাৎ মাঠের যে কাজগুলো হয়, মূলত স্যারের নেতৃত্বে আমাদের স্যার এখন আমাদের হেড অফিসে বসবেন পরিচালক ফিল্ড সার্ভিস উইংয়ের ডিরেক্টর হিসেবে। তো স্যারকে আমাদের কৃষি পরিবার পীরগঞ্জের পক্ষ থেকে আমাদের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের এতদিন তো আমাদের রংপুর জেলায় কাজ করেছেন, রংপুর অঞ্চলের 5টা জেলায় স্যারের কর্মতরত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। স্যারের নেতৃত্বে এই কৃষি যান্ত্রিকীকরণ সহ অন্যান্য কার্যক্রমগুলো আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং কৃষিতে আজকের যে আধুনিকতার ছোঁয়া স্যার এখানে এই অঞ্চলে অনন্য ভূমিকা পালন করেছেন। স্যার এখন শুধু বলবো আমাদের রংপুর অঞ্চলের না, আমাদের সারা বাংলাদেশের এরকম যে অঞ্চল রয়েছে 11টি, সেই অঞ্চলের কার্যক্রম স্যারের নেতৃত্বে সফলভাবে পরিচালিত হবে বলে আমরা আশা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠানে আমাদের যে সম্মানিত প্রধান অতিথি থেকে শুরু করে আমাদের যে মঞ্চ ভূমিষ্ঠ বিশেষ অতিথি স্যারেরা রয়েছেন, স্যারকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ মহোদয়কে। আমরা কৃষির যে কোনো কাজে যে কোনো সময় আমরা যখনই ডেকেছি উনি উপস্থিত হয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইদেরকে, বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের প্রিয় কৃষক ভাই বন্ধুদেরকে। আমি আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন উপজেলা কৃষি অফিসার স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যার ব্লকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ঘোষপুর এই এলাকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ সাদেকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা পীরগঞ্জ। আসসালামু আলাইকুম। 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে ধানের চারা রোপণের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ঘোষপুর ব্লকে কর্মরত আছি। সমলয়টা সবাই আসলে কৃষক, আমাকে সবাই আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছে। আমাদের 90 জন কৃষকের মাঝে এই সমলয় বাস্তবায়িত হতে যাচ্ছে। তো কৃষককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, সবাই আমাকে সহযোগিতা করার জন্য। আর আমি বিশেষ কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ সাদেকুর রহমানকে তার সংক্ষিপ্ত। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আফজাল হোসেন, শ্রদ্ধেয় উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আজকের এই সমলয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের সম্মানিত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের সম্মানিত উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এই ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ইতিমধ্যে কৃষক এবং আমাদের যে আজকের আয়োজক উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে স্বাগত বক্তব্যের মাধ্যমে জেনেছি যে এই কাজটি শুরু কিন্তু আরও 4-5 বছর আগে। আমি বসে বসে একটা হিসাব করলাম যে আমাদের অঞ্চলে বড় মৌসুমে জমি লাগানো হবে 5,80,000 হেক্টর। সেটাকে যদি বিঘায় রূপান্তরিত করি এবং 1 বিঘা জমিতে 4 জন মানুষ সারাদিনে যদি লাগায়
তাহলে প্রায় 1,74,00,000 লোক শুধু লাগানোর কাজে নিয়োজিত থাকবে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। এর মূল কাজই হলো শ্রম বাঁচানো, অর্থের খরচ এবং হলো সময় বাঁচানো। এই তিনটা জিনিসকে কেন্দ্র করেই মূলত এই প্রোগ্রামটা। এবং এখানে আপনারা দেখবেন যে 50 একর জায়গাতে একটা জাতের যদি চাষাবাদ হয়ে থাকে এবং একটা বীজ লাগানোর থেকে সেখান থেকে চারা, সেই চারা আবার রোপণ, সেটার ম্যানেজমেন্ট পরবর্তীতে যখন হারভেস্ট হবে সেটাও আমাদের কিন্তু যন্ত্রের মাধ্যমেই এখন করা সম্ভব হয়। তাহলে লাগানো থেকে কাটা পর্যন্ত যদি যন্ত্রের ছোঁয়া থাকে এবং সেই যন্ত্রকে পরিচালনার জন্য বেশি লোক না, দক্ষ একজন লোকই হলে যথেষ্ট যে এই যন্ত্রটা চালাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রমের অনেক অপচয় রোধ হবে। মূলত এটাই হলো আমাদের এই প্রোগ্রামের মূল থিম, যে এলাকার লোকজন দেখবে এবং পরবর্তীতে নিজেরা, এটা আমাদের বিভাগের প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে, উদ্যোক্তা হিসেবে নিজেরা এই কাজটা আত্মস্থ করতে পারে। মূলত এই প্রোগ্রাম তো যাই হোক, আমি কথা বাড়াবো না। এখানে আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ আছে, তারা কথা বলবেন। আজকের এই সুন্দর আবহাওয়ায় সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা যারা একত্রিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি স্যারকে, সম্মানিত উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর স্যারকে। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শ্রদ্ধাভাজন জেলা প্রশিক্ষণ অফিসার স্যার কৃষিবিদ জনাব মোহাম্মদ এনামুল হক স্যারকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পীরগঞ্জ, রংপুর কর্তৃক আয়োজিত 2024-25 অর্থবছরে পুনর্ধারণা কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণের মাধ্যমে সমবায় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন রংপুর অঞ্চলের কৃষির কাণ্ডারি, সুযোগ্য অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব ওবায়দুর রহমান মণ্ডল স্যার। আপনারা শুনেছেন যে স্যার সদ্যই পদোন্নতি পেয়েছেন, উনি বাংলাদেশের মাঠ পর্যায়ের কৃষি বিভাগের এখন কাণ্ডারি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র পীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন উপপরিচালক কৃষিবিদ জনাব রিয়াজউদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব আবদুল্লাহ আল মামুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ জনাব আফজাল হোসেন। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেই সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা একটি সুন্দর মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের যেটি উদ্দেশ্য, যে আমরা কৃষিতে শতভাগ যান্ত্রিকীকরণ করতে চাই। আমাদের কৃষির প্রায় অধিকাংশ কার্যক্রম এখন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। জমি চাষাবাদ আমরা যন্ত্রের মাধ্যমে করি, সেচটিও আমরা যন্ত্রের মাধ্যমে দিই, এখন আগাছা নিধন সেটিও আমরা যন্ত্রের মাধ্যমে করি। এছাড়া প্লান্ট প্রোটেকশন, বালাই নাশক প্রয়োগের কাজটিও আমরা যন্ত্রের মাধ্যমে করি। আমাদের যে কাজটি আমরা এখনও সেইভাবে সবাই করতে পারিনি, সেটি হলো যে চারাটা তৈরি এবং এই চারাটা লাগানো। এটি আমরা যন্ত্রের প্রচলন সেইভাবে করতে পারি না। এই জন্য সরকার এটিকে অগ্রাধিকার দিয়েছে যে যাতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি কৃষক এই যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করেন। ধান যেহেতু আমাদের প্রধান ফসল, এই জায়গায় যদি আমরা যান্ত্রিকরণের ব্যবহারটা শতভাগ করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যতে যে লেবার ক্রাইসিস হবে সেটির সংকট আমরা মোকাবিলা করতে পারবো। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা আসলে কৃষিতে সেইভাবে আগ্রহী হচ্ছে না। এই জন্যই মূলত যাতে লেবার সংকটে না পড়ি, এই জন্য আমরা প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা শাখায় আমরা এরকম যন্ত্রের ব্যবহার করতে চাই। এই জন্য আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের টোটাল কার্যক্রমটা আপনারা দেখবেন এবং ভবিষ্যতে আপনারা আমাদের এখানে যে উদ্যোক্তা তৈরি হবে তার মাধ্যমে আপনারা এই কর্মকাণ্ডটা পরিচালিত করবেন, এই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আপনারা সবাই কৃষিতে শতভাগ যান্ত্রিকরণের মাধ্যমে চাষাবাদ করবেন,
এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শ্রদ্ধাভাজন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম কৃষিবিদ জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পীরগঞ্জ কর্তৃক আয়োজিত অনুদানা কর্মসূচির আওতায় সমন্বয় কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাদিজা বেগম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের মান্যবর অতিরিক্ত পরিচালক এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ জনাব ওবায়দুর রহমান মণ্ডল স্যার, মঞ্চে উপবিষ্ট উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর, উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, অন্যান্য সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে কৃষিতে আমরা রূপান্তরের কাজ করছি, আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছি, অর্থাৎ আমরা খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে যাচ্ছি। তাহলে আমরা যদি আমাদের এই কৃষির আমরা যে উৎপাদন ব্যয় আমরা যদি না কমাতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষিতে কখনোই লাভজনক হবে না। কৃষিকে লাভজনক করার জন্য, এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এই দেশের উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার জন্য একটি প্যাকেজ প্রোগ্রাম আসলে এই সমন্বয় কার্যক্রম। এখানে দেখেন যে একটি প্যাকেজ না, অনেকগুলো আমাদের যে প্রযুক্তি, অনেকগুলো প্রযুক্তির একটি প্যাকেজ হচ্ছে সমন্বয়। এখানে বীজতলা থেকে শুরু করে ফসল কর্তন পর্যন্ত সব কিছু আমরা মেশিনের সাহায্যে বা যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা সম্পন্ন করব। ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আমাদের এই যে ফসলের নিবিড়তা বা ভূমি ব্যবহারের যে নিবিড়তা সেটা কিন্তু আমরা বেড়ে যাবে। অর্থাৎ 2 ফসলের জমিকে আমরা 3 ফসলে রূপান্তর করতে পারবো। এভাবে আমাদের উৎপাদন আমরা বৃদ্ধি করে যাব। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে উপস্থিত আমাদের যারা কৃষক কিষানী ভাই বোনেরা আছেন তাদের যে আগ্রহ নিয়ে তারা এখানে আসছেন, তারা এই প্রযুক্তিটি দেখবেন এবং আগামীতে এই প্রযুক্তি এই পীরগঞ্জ উপজেলায় ছড়িয়ে যাবে এবং এই উপজেলার কৃষি আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুর স্যারকে, কৃষিবিদ জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে বোরো ধান রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর অঞ্চলের সুযোগ্য অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল স্যার, সম্প্রতি পরিচালক সরজমিন গবেষণা বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। স্যারকে রংপুর জেলার কৃষক ভাই বোনদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য উপপরিচালক আবদুল্লাহ আল মামুন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। আর উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের জেলা, উপজেলা এবং ব্লক পর্যায়ের সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং আমার সামনে সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে সমলয় চাষাবাদের যে গুরুত্ব, এই গুরুত্বটি অলরেডি আলোচনা হয়েছে। আসলে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে আমাদের কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষিকে টেকসই করতে হবে এবং কৃষির যে উৎপাদনশীলতা সেটি বৃদ্ধি করতে হবে। এবং কৃষির উৎপাদনশীলতা এবং কৃষি টেকসই করতে হলে যে বিষয়গুলো করতে হবে তার মধ্যে প্রধান যে কাজটি করতে হয় সেটা হলো যে উচ্চ ফলনশীল উৎসি এবং হাইব্রিড জাতের সম্প্রসারণ।
মানে জাত, ভালো জাত, উচ্চ ফলনশীল এমন জাতের সম্প্রসারণ করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে, কারণ ফসলের উৎপাদনশীলতা যদি বৃদ্ধির কথা আমি বলি আর কি, সেক্ষেত্রে ফসল উৎপাদন খরচ যদি কমানো না যায় তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। এখন এই যে সমলয়ের মাধ্যমে চাষাবাদ, সমলয় মানে একসাথে চাষাবাদ করা হচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে উৎসি যে জাত, যেটি ভালো জাত, সেই জাত দিয়ে কিন্তু ফসলকে আবাদ করা হচ্ছে। তাহলে কৃষি টেকসইয়ের জন্য এটা যেমন একটা নিয়ামক। আরেকটি হলো যে কৃষি যান্ত্রিকীকরণ, যে জায়গায় বলা হয়েছে যে উৎপাদন খরচ কমাইতে হবে। উৎপাদন খরচ কমাইতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। এই যান্ত্রিকীকরণের কাজটি ইতিমধ্যে কিন্তু অন্যান্য ক্ষেত্রেও শুরু হয়েছে। ধানের ক্ষেত্রে আমাদের প্রধান ফসল হলো ধান। ধান উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের যে প্রধান খরচ, সেই খরচটি হলো ধান রোপণ এবং কর্তনের সময়। এখন আমরা যদি ধান উৎপাদনের এই দুই জায়গায়, একটি হলো যে ধান রোপণের সময় চারা তৈরি এবং রোপণ, আরেকটি হলো ধান কর্তন, এই দুই জায়গায় যদি যান্ত্রিকভাবে সম্পাদন করতে পারি তাহলে আমরা কিন্তু উৎপাদন খরচ অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। বিভিন্ন 4-5 বছর ধরে এই কাজটি হচ্ছে। সব জায়গায় দেখা যাচ্ছে যে একরে মানে 100 শতক জমিতে যদি যন্ত্রের মাধ্যমে আবাদ করা হয় তাহলে তার উৎপাদন খরচ 10 থেকে 12 হাজার টাকা কমে যায়। তাহলে এই যে 1 একর জমিতে তাহলে 10 থেকে 12 হাজার টাকা লাভ হবে। আরেকটি হলো যে যদি যান্ত্রিক প্রক্রিয়া করা যায় এবং কর্তন কাজটিও যদি যান্ত্রিক প্রক্রিয়া করা যায়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে উৎপাদন খরচ যেটি এটিও বৃদ্ধি পাবে, উৎপাদন যেটা এটিও বৃদ্ধি পাবে। আরেকটি হলো যে ধান কর্তনের যে পরবর্তী প্রক্রিয়া, পরিবহনের জনিত কারণে কিন্তু ধানের কিন্তু অপচয় হয়ে থাকে, অপচয় রোধ করা যাবে। আরেকটি হলো উৎপাদন, বলা হয়েছে যে 10 থেকে 12% পর্যন্ত বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? এটা হলো যে যন্ত্রের মাধ্যমে যখন লাগানো হয় তখন চারাটি কিন্তু একটা নির্দিষ্ট গভীরতা যায়, মানে সাইন্টিফিক্যালি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে জায়গায় পড়লে ওই চারাটি সহজে মাটিতে লেগে যাবে এবং বেশি পরিমাণে কৃষি উৎপাদন করতে পারবে। ফলে দেখা যায় যে টোটাল যে কৃষি উৎপাদন এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে দেখা যায় যে তার উৎপাদন বেড়ে যায়। তাহলে উৎপাদন বেড়ে যাচ্ছে, আবার হলো খরচও কমে যাচ্ছে, এবং যার ফলে দেখা যাবে যে এটি একটি কৃষি টেকসইয়ের জন্য এবং কৃষির উৎপাদনশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তা আমরা প্রত্যাশা করছি যে এই জায়গায় যারা উপস্থিত আছেন অনেকেই হয়তো এমন আছেন যে এই খামার যান্ত্রিকরণের উপর প্রশিক্ষণ নিয়েছেন। আমাদের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন উপজেলায় এইরকম উদ্যোক্তা তৈরি হয়েছে যারা মানে কন্ট্রাক্ট বেসিসে এই কাজটা করে থাকে আর কি। এই কন্ট্রাক্ট বেসিসে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে আপনাদের মাধ্যমে, ততই কিন্তু এই যে কাজটি আর কি কৃষির ক্ষেত্রে ধান উৎপাদনের যান্ত্রিকীকরণের যে বিষয়টি, এই বিষয়টি তত বেশি বেগবান হবে। আমরা প্রত্যাশা রাখি যে নিশ্চয়ই ধান উৎপাদনের ক্ষেত্রে পুরোপুরিভাবে আমরা যন্ত্র নির্ভর হয়ে করব, এই প্রত্যাশা রাখি। আর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকালে বিরূপ আবহাওয়া ছিল, তারপরেও যারা কৃষক কৃষকের ভাই বোন অনেক উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারকে। আমরা প্রত্যাশা রাখি আমরা সকল পক্ষ মিলে যদি চেষ্টা করি তাহলে কৃষি যান্ত্রিকীকরণ হবে, কৃষি টেকসই হবে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুর স্যারকে তার প্রধান আলোচকের মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি অত্র রংপুর অঞ্চলের কৃষির অভিভাবক কৃষিবিদ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক ফিল্ড সার্ভিস উইং খামারবাড়ি ঢাকা। স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে বক্তব্য রাখার জন্য এবং শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? পিছন থেকে কি শোনা যায়? মানে আমি একটু সংশয়ে ছিলাম যে সবার কথা পিছনে মা বোনেরা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ, আমরা এই কাজটার জন্য এখানে দেখানোর জন্য সমবেত হয়েছি। সবাই একসাথে দেখব, হয়তো উদ্বুদ্ধ হব। সেই চারা রোপণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের পীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলার নির্বাহী অফিসার জনাব খাদিজা বেগম, আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের সহকর্মীবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত কৃষক কৃষানী ভাই ও বোনেরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। রাইস ট্রান্সপ্লান্টার, মা বোনেরা একটু বলেন তো, আসলে ছোট্ট একটা, অনেক কিছু শুনলাম, একটা দুইটা কথা মনে রাখবো আমরা। রাইস ট্রান্সপ্লান্টার, সবাই নিজে নিজে একটু উচ্চারণ করেন। খুব কঠিন মনে হচ্ছে তো, কারণ একটা নাম মনে রাখা। দেখেন, শিশুকে যখন পানি বলা শেখানো হয়, আমাদের প্রত্যেক শিশুকে, ও পানির মধ্যে প এবং ন কিন্তু বলে মাম। অনেক বাচ্চারাই হাসতে হাসতে গড়িয়ে পড়ে যে কি একটা পানি বলতে পারছি না। আবার আমরা যতক্ষণ না শেখানো হয় ততক্ষণ কিন্তু বাবা মা বা ওই বাড়ির উপস্থিত সদস্যরা কেউ ছাড়ি না। ও যতই পানিকে যা কিছু বলুক না কেন, আমরা ওকে পানি বলানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকি। সবাই করেন না? তাহলে যন্ত্রটার নাম কি শিখলাম? রাইস ট্রান্সপ্লান্টার। ধন্যবাদ। প্রত্যাশা করছি সবাই যন্ত্রটার নামটুকু আজকে অন্তত আত্মস্থ করে নেবেন। তার মানে এটা দিয়ে ধানের চারা রোপণ করা হয়। আসলে টোটাল প্যাকেজটা আমাদের ভিন্ন। সরকার যে উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি নিয়েছে সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণ করা কেন? এখান থেকে কৃষকদের আরও আয় বৃদ্ধি করতে হবে, মানে লাভ বৃদ্ধি করতে হবে, লাভ বাড়াতে হবে। তো লাভ বাড়াতে গেলে বিজ্ঞান নির্দেশিত কতকগুলো টেকনোলজি, কলা কৌশল আমাদের কৃষিতে, এই মুহূর্তে কৃষি বলতে আমরা ধানের কৃষি নিয়ে আজকে কথা বলছি, সেই ধানে আরও কিছু কলা কৌশল প্রয়োগ করবার সুযোগ আছে, দরকার আছে। যেভাবে পৃথিবী এগিয়েছে, পৃথিবীর কৃষি যেভাবে সমৃদ্ধ হয়েছে, উন্নত দেশের কৃষি যেভাবে চলছে, তাহলে আমরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র, এর আগে কিন্তু আরেকটা যন্ত্র দিয়ে দেখেছি। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই দেখেছেন যে ধান কাদার মধ্যে গিয়ে আমরা ধানের বীজতলা করি। সেই বীজতলা করছি কোথায়? ট্রের মধ্যে কতকগুলো গুঁড়ো মাটি, সেগুলো আবার একটা মেশিন দিয়ে মাটিগুলো যাচ্ছে, ট্রেগুলো এগিয়ে যাচ্ছে, বীজগুলো আবার ছিটিয়ে দিচ্ছে ওই যন্ত্র দিয়েই। যান্ত্রিকীকরণ সেখান থেকে শুরু হয়েছে আমাদের এখনকার আজকে যেটা হচ্ছে অনুষ্ঠান। পূর্ববর্তী কাজটা ছিল যন্ত্রের মাধ্যমে ধানের চারা উৎপাদনের প্রাথমিক কাজ, যে উৎপাদিত চারাগুলো আমরা দেখতে পাচ্ছি। এর পরের স্তরটা হচ্ছে আমাদের সেই যন্ত্রগুলো অনেক আগে থেকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। বড় বড় ট্রাক্টর, পাওয়ার টিলার, ওটাও যন্ত্রের মাধ্যমে হয়েছে। যদি আগের মতো গরুর হাল দিয়ে আমরা এই চাষাবাদগুলো করতাম তাহলে কি টাকা তো কম লাগতো নাকি? আপনাদের যাদের জমি তারা বলুন যে গরুর হাল যদি আমরা আগের মতো চালু রাখতাম তাহলে কি এখন জমির প্রস্তুতির খরচ কমতো, বাড়তো? তাহলে যন্ত্র মানুষের খরচ কমিয়ে দেয়। পরিশ্রম কি আগের চেয়ে বেড়েছে? এই যে এইভাবে যন্ত্রের মাধ্যমে এখন যে চারা লাগানোর ব্যাপারটা সামনে দেখা যাচ্ছে, একজন ড্রাইভার বসে থাকবে, 1 ঘন্টার মধ্যে ও 2 থেকে 3 বিঘা জমির ধানের চারা একাই রোপণ করে দিবে। এটা একটা অকল্পনীয় আমাদের জন্য, যারা আমরা এগুলোতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু যারা অভ্যস্ত হয়েছে তারা কিন্তু উন্নত কৃষির দেশে পরিণত হয়েছে। তাহলে আমরা উন্নত কৃষির দেশে পরিণত হতে চাই, সেই জন্য আমরাও একজন মানুষ 1 ঘন্টায় 2 বিঘা 3 বিঘা জমির ধানের চারা রোপণ করে ফেলবে। মানে একদিন যদি 8 ঘন্টা কর্মদিবস ধরা হয় একজন ড্রাইভারের, তাহলে অন্তত 24 বিঘা জমির পর্যন্ত ধান রোপণ করা যায়। কয়জন কৃষক লাগে? একজন ড্রাইভার এবং তার সাথে একজন সহকর্মী, শুধু এই 2 জন। আর আমাদের প্রচলিত পদ্ধতিতে 1 বিঘা জমিতে হয়তোবা 6 জন কৃষক লাগে।
তাহলে 25 বিঘা জমিতে 150 জন আমার লেবার লাগতো। খরচ অনেক বৃদ্ধি পায়। এখানে লেবারের খরচ লাগলো মাত্র 2 জন। একজন লেবারকে যদি আমি 2000 টাকাও দেই দিনে, তারপরেও কিন্তু কৃষক উৎপাদন খরচ করবে, কমবে, অর্থই লাভ বেড়ে যাবে। এর পরের বড় অপারেশন হচ্ছে ধান কর্তনের সময়, যখন একসাথে সবগুলো ধান পেকে যায়, আমাদের তখন আবহাওয়ার কিছুটা প্রতিকূলতা দেখা দেয়। বড় মৌসুমে বৃষ্টি, ঝড় আবার একসাথে পেকে যাওয়ার কারণে সারা দেশে আমাদের লেবার সংকট দেখা দেয়। কিন্তু লেবারকে তো কৃষিতে যত ইনভলভ রাখবো তত উৎপাদন খরচ বেড়ে যায়, আয় কমে কৃষকের। আবার এই দেশকে যদি আমরা আরও শিল্পোন্নত দেশের দিকে নিয়ে যেতে চাই, উন্নত দেশে পরিণত হতে চাই, তাহলে আমাদের শিল্পে বেশি পরিমাণ মানব সম্পদকে নিয়োগ করতে হবে। অর্থাৎ কৃষিতে যে ম্যান পাওয়ারটা আছে সেই ম্যান পাওয়ার আরও বেশি পরিমাণে শিল্পের দিকে যেতে হবে, সেই প্রস্তুতিও আমাদের চলছে। এই যে মা বোনেরা প্রথম যখন রাইস ট্রান্সপ্লান্টার না, আমি এটা প্রায় 8 থেকে 9 বছর আগের একটা সাদুল্লাপুর উপজেলার দৃশ্য বলছি, তখন আমরা কম্বাইন হারভেস্টার নিয়ে গিয়েছিলাম। এখানে যেটা ধান কর্তনের সময় আপনারা আবারও এটার রেপ্লিকেশন দেখবেন। কম্বাইন হারভেস্টার নিয়ে যাওয়াতে প্রতিক্রিয়াগুলো এইরকম। তখন মহিলারা যারা দেখতে এসেছিল খুব খুশি। তো আমি একটু খুঁটিয়ে জিজ্ঞাসা করেছি 2-1 হেঁটে হেঁটে, আপনাদের অনুভূতি কি? মহিলারা খুব খুশির অনুভূতি জানিয়েছে যে আমাদের আর বাড়িতে ধান ঝাড়তে হবে না। ওই যে ধান কুলায় করে বাতাসে দিয়ে ঝাড়া হতো না আমাদের এই অঞ্চলে, মানে ধানের থেকে হালকা পাতলা খড় বা এই জাতীয় জিনিস একটা বাতাসের মাধ্যমে করা হতো। তাইলে আমার আর ধান ঝাড়তে হবে না, ধান অনেক কিছুই করতে হবে না, মহিলাদের কাজ কমেছে। আবার গরিব কিছু যারা ডে লেবার হিসেবে, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে, তাদের আহাজারিও শুনেছি একই অনুষ্ঠানে, যে এইভাবে যদি করে তাহলে আমরা কি করে খামো। বুঝতে পেরেছেন কথাটা? উভয় ঘটনা আছে, যে আমাদের এক পক্ষ ওখানে, আমি 8-9 বছর আগের কথা বলছি, সাদুল্লাপুরে খুশি অনুভূতি, আর এক পক্ষ তাদের অনুভূতি হচ্ছে কষ্টের অনুভূতি, যে এরপরে তাহলে আমি কি করে খাবো, আমার তো এত লেবার আর লাগবে না। এই মানব সম্পদটাকে আমরা আসলে শিল্পের দিকে নিয়ে যেতে পারবো, এটা হচ্ছে দেশের প্রাথমিক টার্গেট। এটা তো আর ডিক্লেয়ার করে বা এখানে ঘরে ঘরে তো আর এসে শিল্প প্রতিষ্ঠান গড়ে দিয়ে এটা বোঝানোর বিষয় না। বাট প্রধানতম বিষয় হচ্ছে কৃষিকে সমৃদ্ধ করতে গেলে কৃষককে লাভজনক কৃষি দিতে হবে। সেই লাভ কোথা থেকে আসে? উৎপাদন খরচ কমানোর মাধ্যমে আসে, টেকনোলজি, নতুন টেকনোলজি, আধুনিক টেকনোলজি ইন্ট্রোডিউস করার মাধ্যমে আসে। তো আমরা আধুনিক সেই টেকনোলজি এর পরে নিয়ে স্তরেই, আপনারা জানেন সেটা অনেকেই দেখেছেন, যে কম্বাইন হারভেস্টার দিয়ে আবার ধানের কর্তনের সময়, সেখানেও তাই 1 বিঘা জমির ধান কর্তন, মারাই এবং ঝাড়াই এগুলো করতে অনেকগুলো টাকা লাগে, অনেকগুলো লেবার লাগে। আর এখানে হয়তো 1 থেকে 1,500 টাকার মধ্যেই 1 বিঘা জমির ধান কর্তন, মারাই, ঝাড়াই, বস্তায় পর্যন্ত ভরানো শেষ হয়ে যায়। সো উৎপাদন খরচ কমবে, লাভ বাড়বে। এই প্রত্যাশায় সরকার পর্যায়ক্রমে কৃষিতে এই সমলয় চাষাবাদটাকে, বিশেষ করে ধানের ক্ষেত্রে ইন্ট্রোডিউস করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সমলয় মানে কি? হ্যাঁ, এই আরেকটা কথা, যারা আমরা কিছুটা হলো নাচ, গান, বাজনা এইসব শিশুদেরকে করানোর ব্যাপারটার সাথেও সম্পৃক্ত থেকেছি, তারা দেখবেন যে যখন নাচে তখন একই সাথে ঝুমুর বাজে, তবলা বাজে, হারমোনিয়াম বাজে, অনেক যন্ত্রও বাজে। এই যে একটার সাথে বাকিগুলোর যে সমন্বয়, সেটাকেই বলা হয় লয়। সমান তালে চলা, একই পরিমাণ সুরে সবগুলো যন্ত্র কাজ করা, একই উদ্দেশ্যে কাজ করা, এটার নামই হচ্ছে সমলয়। সম মানে সমান, লয় মানে তাল এবং লয় দুইটা আসলে পরস্পর সম্পৃক্ত শব্দ হিসেবে আমি সবার বোধগম্য হওয়ার জন্য বলছি, যে এই যে সমলয় মানে হচ্ছে একই সাথে ওই অপারেশনগুলো চলবে সবার একই সাথে। মানে আমরা এখানে 50 একর জমিতে, 50 একর জমি আবার একজনের না, আমি শুনলাম 90 জন চাষির, 90 জনের মালিকানায় এই আবাদগুলো। তাহলে 90 জনের মালিকানায়
একসাথে কি হবে, বীজ বপন 2-3 দিনের মধ্যে সবার একসাথে হয়েছে তো হয়েছে। আজকে ধান রোপণ শুরু হবে, নিশ্চয়ই খুব দ্রুত গতিতেই কয়েকটা যন্ত্রের মাধ্যমে আমাদের কয়েকদিনের মধ্যেই একই সাথে ধানগুলো রোপণ করা হবে। যখন একই সাথে ধান রোপণ বপন করা হলো, এই কারণে ধানগুলো একই সাথে আবার বেঁচে উঠে আসবে। এখানে প্রথমেই কথা আছে যে বিভিন্ন জাতের হওয়া যাবে না, একই জাতের হতে হবে আবার। তাহলে একই জাতের ধান একই সময়ে বপন, একই সময়ে রোপণ। তারপর এটার ইন্টার কালচারাল অপারেশন কতগুলো থাকে, পানি যদি দেওয়া, একটা মেশিন এখানে অপারেট করে, এক একজন এক এক দিন এসে বলছে পানি দেন, যার জমি যেদিন লাগানো। আর যদি আমাদের একই সময়ে রোপণ করা হয়ে থাকে, তাহলে কি একটা মেশিন 1 দিন 2 দিন চালু করলেই দেখেন 3 দিন মেশিনটাকেও রেস্ট দেওয়া যাবে, যাবে না? পানির প্রয়োগ বলি, সার দেওয়ার ডেট সবার তাহলে একই রকম হবে। অন্যান্য ইন্টার কালচারাল অপারেশন, অন্তর্বর্তীকালীন পরিচর্যাও একই রকম হবে, একই সাথে পেকে যাবে। এখন আমাদের প্রচলিত পদ্ধতিতে আমার জমি আমি ওখানে 28 ধান রোপণ করেছি, আর এখানে আরেকজন 29 ধান রোপণ করেছে। 28 পেকে গিয়েছে, কিন্তু মেশিন নিয়ে যেতে পারবেন? বাকি জমিগুলোতে তো 29, কোনোটাতে অন্য হাইব্রিড, একসাথে পাকে না, যার কারণে আমাকে ট্রেডিশনাল পদ্ধতিতে লেবার দিয়ে কর্তন করা ছাড়া কোনো উপায় থাকে না। সেই জন্য একই সাথে পাকার সুবিধাটাও নিতে হবে। একই সাথে পাকলে কি হবে, ওই যে 1 ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটা মারাই ঝাড়াই সম্পন্ন হয়ে যাবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং সবগুলো জমিকে আবার একই মানে পরবর্তী ফসলের জন্য একই সাথে প্রস্তুত করা যাবে। আপনারা এইসব বিড়ম্বনা নিশ্চয়ই ফেস করেন। আপনার জমির ধান পেকেছে, আরেকজনের জমির ধান পাকেনি, তখন এইরকম একটা বড় যন্ত্র নিয়ে যাওয়া কষ্টকর হয় বা অনেক সময় সম্ভবই হয় না। এই যে সবগুলো কাজ একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়ায় একই সাথে হবে, এটাকেই বলা হচ্ছে সমলয়। ধান একই জাত, একই সময়ে বপন, একই সময়ে রোপণ, একই সময়ে তাইলে পানির অন্যান্য পরিচর্যা, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, আবার একই সময়ে কর্তন মারাই ঝাড়াই, এর নাম হচ্ছে সমলয়। আপনারা কি সমলয় কথাটাকে আমার মতো করে বোঝার চেষ্টা করেছেন? প্রত্যাশা করি যে অনেকেই মানে বোঝার চেষ্টা করেছেন, বুঝতে পারবেন, এবং সেটা বুঝতে পারবেন আরও কেন, এখানে তো দেখছেনই, দেখবেনও শেষ দিন পর্যন্ত। এই যে সমলয় পদ্ধতিতে চাষাবাদ, এটা আমাদের আরও অনেক ধরনের উপকার দিবে। যেমন 50 একর জমি, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আইল আছে। এই আইলগুলো থাকার কারণে মেশিনটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একসাথে মুভ করতে পারে না। তার মানে মেশিনটাকে আবার আইলটা পার করাতে হয়। এখানে কিছু সিস্টেম লস হয়, টাইম লস হয়, ডিজেল বা পেট্রোল লস হবে, আর শ্রমিক যে থাকবে তার শ্রম ঘন্টাও লস হবে। সেটাকে কমিয়ে আনার জন্য আমরা যদি মাঝখান দিয়ে যার যার জমির ইন্ডিকেটর রেখে, আমরা অনেক জায়গায় দেশের অনেক জেলায় প্র্যাকটিস করানো হয়েছে এরকম পরীক্ষামূলকভাবে, জমি যার যার সবারই থাকবে, কিন্তু প্রত্যেকেরই 1 মণ আধা মণ করে হলেও ফলন বেড়ে যাবে। ফলন বাড়া মানেই আয় বাড়া, লাভ বাড়া। যাই হোক, আজকে অনুষ্ঠান থেকে সেটা করতে বলছি তা না, কিন্তু আপনাদের বলছি যে এটা এই সমলয়ের মাধ্যমে সবাই যদি একত্রিত থাকে, তাহলে এই বড় বড় মেশিন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। জমিগুলো কিছুটা লেবেল করে নিতে হবে। আর চারা উৎপাদনের জন্য এখানে কোনো জমির বিশেষ কোনো দরকারও অনেক সময় হয় না। আমরা যদি নিজ নিজ বাড়ির সামনে যে আঙ্গিনাটা আছে দেখেন, এই সময় কিন্তু সবার আঙ্গিনায় বিশেষ কোনো ধান কাটা মারা বা অন্যান্য ফসল নিয়ে হয়তো ঝামেলা থাকতেও পারে, নাও থাকতে পারে। যার যেটুকু বাড়ির সামনে আশেপাশে জায়গা আছে, আপনার 1 বিঘা মানে 33% 1 বিঘা জমিতে আমি ধান রোপণ করব, তাহলে আমার বাড়ির সামনে মাত্র 20টা ট্রে, এই ধরনের ট্রে লাগবে কয়টা? 20টা। এই 20টা ট্রের মধ্যে আমি যদি মাটি এইভাবে প্রস্তুত নাও করতে পারি, অন্তত কাদা, ডাইরেক্ট কাদা করে, আমাদের ইটভাটায় কাদা করে না, আগে তো পা দিয়ে কাদা করতো, এরকম 20টা ট্রেতে কাদা, সামান্য কাদা লাগবে, থকথকে কাদা 20টা ট্রের উপরে একদম সমান করে দিয়ে, তার মধ্যে ধানের গজানো বীজ আমরা ছিটিয়ে দিলেও প্রত্যেকের নিজ নিজ বাড়িতে চারা উৎপাদন করা সম্ভব। ওকে, আরেকটা উদ্যোক্তা তৈরি আমাদের এখানে, আরেকটা উদ্দেশ্য, এখন এই যে কাজের উদ্দেশ্য, তার মধ্যে হচ্ছে কৃষির যান্ত্রিকীকরণের উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা মানে কি হতে পারে? যে একজন
ইয়াং জেনারেশন আমাদের এই 5টা জেলায়, আমি রংপুর বিভাগে যদি বলি, রংপুর বিভাগের 8টা জেলায় আমি হ্যান্ডেল করেছি, ডিল করেছি বিভিন্ন পর্বে। তো এই যে 8টা জেলা আছে, সেই 8টা জেলায় আমরা এই ধরনের উদ্যোক্তা অলরেডি অনেক তৈরি করে ফেলেছি। তারা কি করছে? রাইস ট্রান্সপ্লান্টার কিনেছে 2টো, এরপর কম্বাইন হারভেস্টার কিনেছে। বুঝতে পেরেছেন? কিনা মানে কিন্তু ভর্তুকির মাধ্যমেও পাওয়া যায় এটা। তা অথবা একটা গ্রামের একটা সমিতি 3 জন 5 জন 10 জন একত্রিত হয়ে তারা এগুলো কালেকশন করেছে। এখন এই যে উদ্যোক্তা গ্রুপ বা উদ্যোক্তা ব্যক্তি, উনি ওনার জমিতে শুধুমাত্র এই 50 একরে আপনাদের বিভিন্ন জনের জমি আছে, আপনারা যদি মোটিভেট হন এই 50 একরের মধ্যে আপনারা এই জাতের ফসল করবেন, উদ্যোক্তা তার বাড়িতে ধানের চারা উৎপাদন করবে। আপনাদের যে টার্গেট জাত, আপনাদের যে প্রত্যাশিত জাত, সেই জাতের চারা আপনাদের সামনে উৎপাদন করবে। আমরা কি আজ থেকে 50 বছর যাদের বয়স, তারা কি ভেবেছিলেন যে একটা আম, জাম, কাঁঠাল, লিচু এইসবের চারা উৎপাদনের জন্য দেশে নার্সারি হবে? এটা ভেবেছিলেন? আমি তো মানে কৃষিবিদ হয়েও এই স্বপ্ন আমরা 82 সালের আগে পর্যন্ত পাইনি। তখন পর্যন্ত কোনো নার্সারি বা চারা উৎপাদনের সিস্টেম বাংলাদেশে ছিল না কোনো গাছের। আমার বাবারা রাজশাহী থেকে আম নিয়ে এসেও আম ক্ষেত বীজটা রোপণ করত এবং এরপরে আম হওয়ার পরে বলতো, বাবা রাজশাহী থেকে নিয়ে আসলাম আম, সে আমের দেখি টক। আসলে বীজ থেকে মানে যেটা যে পদ্ধতি, ওই পদ্ধতিতে করলে সবসময় টক হবে। আবার যখন নার্সারি সংগঠিত হলো, সেই নার্সারিকে সরকারই তৈরি করেছিল, এটা দিদেন গভর্নমেন্ট। উপজেলায় উপজেলায় নার্সারি তৈরি করে দিয়েছিল সরকারিভাবে। উপজেলা বনায়ন বিভাগ বর্তমানে যেটা, সেটা আসলে ওই জায়গা থেকে তৈরি হয়েছিল। তাহলে বিভিন্ন চারার জন্য নার্সারি যেমন হয়, আমাদের গ্রামে গ্রামে 1 জন 2 জন করে উদ্যোক্তা যদি থাকে, এইভাবে 50 একরের তারা চারা তৈরি করে দিবে আপনাদের চাহিদা অনুযায়ী। সেই চারাগুলো আবার একই সাথে 50 একর জমিতে যত একর দরকার, 100 একরও হতে পারে, ওরা রোপণ করে দিবে। ওটা কিন্তু ওদের ব্যবসা, ওখানেও 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে। 2টা 3টা 5টা যন্ত্র কিনলে সে টাকাগুলো ইনভেস্ট করলো, আর এই ইনভেস্টের কারণে আপনাদের উৎপাদন খরচ কমবে, ওনার আবার আয় বাড়বে। একটা আয় বর্ধনমূলক কাজের মধ্যে ইনভেস্টেটর বা উদ্যোক্তা চলে যাবে। এইভাবে সামগ্রিকভাবে বাংলার কৃষি আরও সমৃদ্ধ হবে। আমাদের পীরগঞ্জ উপজেলার কৃষি অনেক সমৃদ্ধ, আরও সমৃদ্ধি কামনা করে এই সব সমলয় চাষাবাদ এবং অন্যান্য যান্ত্রিক কলাকৌশল প্রয়োগে আপনারা আরও যত্নবান হবেন, সেই প্রত্যাশা করে আপনাদের এই যে ধৈর্য ধরে কষ্ট করে অনেকক্ষণ যাবৎ রৌদ্রের মধ্যে অপেক্ষা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আমার পক্ষ থেকে দুঃখজনক ওইটাই যে আমি আপনাদের এখানে যথাসময়ে পৌঁছিতে পারিনি। শেষ কর্মদিবস শুনেছেন আজকে আমার, যার কারণে কিছুটা ইনভলভমেন্ট, অনেক বেশি ইনভলভমেন্ট দরকার হচ্ছে আজকে, সেজন্যই দেরি হয়েছে। আর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উনিও আবার আগে এসে এই অনুষ্ঠানকে সাকসেস করবার জন্য এসেছেন, কিন্তু ওনাকেও অপেক্ষা করতে হয়েছে। ওনারও অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলোর ফাঁকেও উনি আমাদের কৃষকদের উজ্জীবিত করবার জন্য, আপনাদের আরও এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করবার জন্য আজকের সভাপতি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন অনেক কাজ পেলে। তার প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর স্যারকে তার মূল্যবান বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র পীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে, জনাব খাদিজা বেগম, তাকে আমি অনুরোধ জানাচ্ছি। শুরুতে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের আজকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এই সমলয়ে এই প্রোগ্রামের মাধ্যমে যারা ধানের চারা রোপণ করার এই কার্যক্রমে আমাদের মাঝে অনেক দূর থেকেই বলতে হবে, যেহেতু আরও দূরে চলে যাচ্ছেন, সময় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল, অতিরিক্ত পরিচালক এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক ফিল্ড সার্ভিস আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, আপনাকে শুরুতে সকলের পক্ষ থেকে
সাধুবাদ জানাই এবং শুভকামনা জানাই আপনার সামনের দিনগুলোর জন্য। একই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, উপপরিচালক। আর আপনাদের সকলকে, যিনি আসলে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমাদের এই উপজেলার কৃষি অফিসার সাদেকুজ্জামান ভাই, আপনাকে তো ধন্যবাদ। আমাদের এই অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পীরগঞ্জ উপজেলা একটু দূরবর্তী হয়, সহজে আসলে অতিথি খুব একটা আসতে চান না। তা আপনারা যে সবাই এসছেন, সেজন্য আপনাদেরকে আমার পীরগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আজকে অনুষ্ঠানটি হবে, এটি নিঃসন্দেহে একটি প্রশংসা করার মতো অনুষ্ঠান। আমি এই কারণে বলছি, 40 বছর আগে আমরা ধানের এই চারা রোপণ করার জন্য, আপনাদের অনেকেরই মনে থাকতে পারে যে মাঠের দুই পাশে আমরা সুতা টানাইতাম, সুতা টানায় তারপরে আঙ্গুল দিয়ে ফুটা করে করে চারা রোপণ করতাম। সুতা টানাইতাম যেন আমার ধানের চারা যে আমি লাগাবো এটা যেন সোজা হয়। আমরা দেখি যে ধানের চারা কিন্তু একেবারে সারিবদ্ধভাবে লাগানো হয়। তা আমার ছোটবেলার অভিজ্ঞতা এটা, যে ধানের চারা লাগানোর জন্য সুতা টানা, তারপরে আঙ্গুল দিয়ে ফুটো করে করে চারা লাগানো। তা এখন দেখতে পাচ্ছি সেটা নাই, যন্ত্র চলে আসছে, সেই যন্ত্র একেবারে সুশৃঙ্খল উপায়ে ধানের চারা রোপণ করে দিবে। তো আমরা চাই বাংলাদেশ অনেক উন্নত হোক। তো এই উন্নত বাংলাদেশের এই যাত্রাতে আমাদের কৃষি প্রধান দেশে কৃষির এই যে উন্নয়ন, এটা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা চাই যে এই উন্নয়নের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। যারা কিষাণী আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন, এটি দেখবেন। আমি এর আগের দিন, যেদিন বীজ বপনের কাজ হয়েছিল, সেদিনও এসে দেখেছি এখানে উৎসবমুখর পরিবেশে বাচ্চারা খুব মজা করে দেখছে। আজকেও দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা উপস্থিত আছে। এটি তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে আমার বিশ্বাস। তো এই রোদে আপনারা যারা বসে এতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলো শুনলেন এবং সামনে এই অনুষ্ঠানটাতে যারা উপস্থিত থাকবেন দেখবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের প্রতি রিকোয়েস্ট যে এই বিষয়টি যদি আরও প্রচার হয়, যারা আসেনি দেখতে, যারা আসতে পারেনি, তারাও যদি দেখতে পায়, তাহলে তাদেরও জ্ঞান সমৃদ্ধ হবে। আমরা কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে বাণিজ্যিকীকরণ করে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, এটি আসলে সর্বসাধারণের কাছে একটি উন্মুক্ত বিষয় হবে। আমি আজকে আমার মঞ্চে উপবিষ্ট সকল অতিথি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে আমার সামনে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে এবং আমার উপজেলার পক্ষ থেকে এই কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে তার সভাপতির বক্তব্য রাখার জন্য। তার বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হচ্ছে।